গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। ইভেন তোমাদের পরিবারের সকলের সবাই খুব ভালো আছে। তো আজকে হলো মঙ্গলবার, তাই আজকে ঠিক করেছি কাকিনাড়ার একটা মাদ্রাল হনুমান মন্দির আছে। সেখানে নাকি হনুমানজি নাকি স্বয়ং শুয়ে থাকেন। তো সেই কারণটা কি বা কোথায় মন্দিরটা কি করে যাবে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো। তাই তোমরা দেখতে থাকো। আর চলো বেরানো যাক। অলরেডি সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি 7টায়। তো সবাইকে গুড মর্নিং। তো চলো বেরানো যাক। চলো। বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বিধাননগরে। ওখান থেকে কল্যাণী সীমান্ত বা নৈহাটি লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম কাকিনাড়া। কাকিনাড়া থেকে একদম সোজা একটু হাঁটলে একটা ফ্লাইওভার দেখতে পাবেন। সেই ফ্লাইওভারের ওপরে উঠেই অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকে। সেই টোটোতে তোমরা জিজ্ঞেস করবে যে মাদলাল হনুমান মন্দির। সেই মাদলাল হনুমান মন্দিরে 20 টাকা ভাড়ার বিনিময়ে প্রতিজন তোমাদের পৌঁছে দেবে একদম পুরো মন্দিরের সামনে। মন্দিরে পৌঁছেই তোমরা দেখতে পারবে পুজো দেওয়ার জন্য ডালার দোকান। সেখান থেকে তোমরা 60 টাকার বিনিময়ে প্রতি ডালা রয়েছে। তোমরা চাইলে কমের মধ্যেও নিতে পারো। আমরা যেরকম 25 টাকা বা 21 টাকা বা 31 টাকার মধ্যে ডালা কিনেছিলাম, কিনে আমরা চলে গেলাম ভেতরে। এই যে আমরা ডালা কিনলাম, তো এই ডালা নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে। একটা পতাকাও তোমরা কিন্তু চড়াতে পারো ঠাকুরের কাছে। আর এবার ঢুকতেই আমরা দেখতে পারবো সবার আগে একটি গণেশজির মূর্তি। এটা তো সত্যিই কথা যে প্রত্যেকটা পুজোর আগেই কিন্তু গণেশজির মূর্তির পুজো করতেই হয়। তারপরেই আমরা চলে গেলাম মূল মন্দিরের উদ্দেশ্যে। হনুমানজির মন্দিরের আগে রয়েছে একটি নাট মন্দির, যেখানে একটি যজ্ঞকুণ্ডও রয়েছে। তারপর ওখানে লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছেন, যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবার মানে ভিড় তো হবেই ওখানে। তাদের যেরকম বলেছিলাম, হনুমানজি কিন্তু এখানে শুয়ে থাকেন বা শায়িত অবস্থায় রয়েছেন। এর পাশেই যে দেখতে পাচ্ছ, ওখানে রাধা গোবিন্দ এবং রাম সীতা লক্ষ্মণের একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1915 সালে। এতদিন তোমরা দেখেছো যে মন্দিরের প্রত্যেকটি বিগ্রহ দাঁড়িয়ে বা বসে আছে, কিন্তু এই মন্দিরের বিগ্রহ স্বয়ং হনুমানজি কিন্তু শুয়ে আছেন। মন্দিরের হনুমানজি কিন্তু 9 থেকে 10 ফুট মতো হতে পারে। তারপরেই আমরা আস্তে আস্তে নেমে গেলাম সিঁড়ি থেকে নিচে। গিয়ে আমরা ওখানে হনুমান চালিসার পাঠ করতে পারো, বা ওখানে তোমরা ডালাতে একটা সিঁদুর দিয়ে দেবে। সেই সিঁদুরটা কিন্তু মানে অরেঞ্জ সিঁদুর, সেটা কিন্তু পুরো হনুমানজির গায়ে তোমাদের ছিটিয়ে দিতে হবে। আর ওপরের যেই জায়গাটা রয়েছে ওখানে কিন্তু তোমরা সবাই হনুমান চালিসার পাঠ করতে পারো। এই মন্দিরে নাকি 1 জানুয়ারিতে খুব বড় উৎসব হয়, এবং রামনবমী, হনুমান জয়ন্তী, যেহেতু এখানে অন্নপূর্ণা মা রয়েছেন তাই অন্নকূটের দিনও কিন্তু খুব বড় অনুষ্ঠান হয়। মোট 8 থেকে 10টা অনুষ্ঠান হয়ে থাকে এই মন্দিরে। আর মঙ্গলবার আর শনিবার করেও কিন্তু অনুষ্ঠান হয়েই থাকে। এবার সিঁড়ি দিয়ে উঠেই তোমরা দেখতে পাবে রাধা গোবিন্দ মন্দির, আর সাথে রয়েছে রাম লক্ষ্মণ সীতার একটি খুব সুন্দর মন্দির। এই মন্দিরটি খোলে ভোর 5টায় এবং বন্ধ হয় দুপুর 1টায়। আবার বিকেল 4টের সময় এই মন্দিরটি খুলে যায়। তোমাদের একটা ঐতিহাসিক ঘটনা বলি। এখানে একটি বটগাছ রয়েছে। সেই বটগাছের নিচে বসেই নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস লিখেছিলেন। এই উপন্যাসে এই মন্দিরের পাশে যেই জলাশয়টা রয়েছে, উপন্যাসের নাম ছিল কালদিঘি। সেই উপন্যাসেই কিন্তু এই জলাশয়টির নাম রয়েছে। তাই এই বটগাছটা কিন্তু প্রায় 150 বছরেরও পুরনো। তারপরেই একটুখানি সোজা এসেই তোমরা সিঁড়ি দিয়ে উঠে যেতে পারবে অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে। তো অন্নপূর্ণা মন্দিরকে ঘিরে কিন্তু অনেক রকমের ছবি বা ঠাকুরের ছবি কিন্তু রয়েছে। আর শীতকাল যেহেতু, তাই কিন্তু অন্নপূর্ণা মাকেও কিন্তু চাদর পরানো হয়েছিল। তো এই মন্দিরটা গোল করে ঘোরার পর আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে কি করে আমরা শিব মন্দিরে যাব, কারণ এই অন্নপূর্ণা মন্দিরের নিচেই কিন্তু রয়েছে শিব মন্দির। তারপর ওখান থেকে যেহেতু রাস্তা না খুঁজে পাওয়াতে আমরা বেয়ে বেয়ে চলে গেলাম ওই শিব মন্দিরের উদ্দেশ্যে। এখন আমাদের হনুমান মন্দির দর্শন করা কমপ্লিট। তো আমরা এখান থেকে একটু স্টেশন যাব, ওখানে চা খেয়ে তারপর সোদপুর নেমে আমরা যাব গোবিন্দাসে দুপুরবেলার ওই থালিটা খেতে। তো হ্যাঁ, তো আগে চলো স্টেশন যাওয়া যাক। এরপর আবার সেই একই পথেই আমরা চলে এলাম কাকিনাড়া স্টেশনের জন্য। এবার কাকিনাড়া স্টেশন থেকে তোমরা যে কোনো ট্রেনে উঠে তোমরা পৌঁছে যাবে একদম সোদপুর। তারপর সোদপুর স্টেশন থেকে নেমে
তোমরা একদম বাইরে বেরিয়ে তোমরা 10 টাকার বিনিময়ে অটো করে পৌঁছে যাবে পানিহাটি গঙ্গার ঘাট। তারপর গঙ্গার ঘাটের ওখান থেকে একটুখানি হাঁটা পথেই তোমরা দেখতে পাবে ইসকন মন্দির। ইসকন মন্দিরে ঢুকে তোমরা চাইলে অবশ্যই দর্শন করতে পারো। আমরা যখন গেছিলাম তখন মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, কারণ তখন ভোগের সময় হয়ে গেছিলো। তো তারপরে আমরা দর্শন করে আমরা চলে গেলাম সেই ইসকনের গোবিন্দাজে ওই থালিটি খেতে। তো এর আগেও আমরা এখানে থালিটা খেয়েছি, তো তোমরা অবশ্যই জানো এই থালিটার দাম হলো 160 রুপিস। তো এই যে সেই থালিটা, তো 160 টাকার বিনিময়ে আমরা এই থালিটা খেলাম। আমাদের খুব ভালো লেগেছিলো, এর আগের বারও যখন খেয়েছিলাম, মানে 25শে ডিসেম্বর হয়তো। তো তাই জন্য আবারও সেই থালিটা, একই থালি খেতেই আমরা চলে এসেছি বাড়ির পথে। তো আমাদের ঘোরা কমপ্লিট। আশা করছি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যদি ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে জানিও, যেটা সবসময় বলি। আর যারা নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও। তো ততদিনের জন্য দেখতে থাকো তোমরা কর্মকরা ফুল ব্লগস, আর টাটা। A few moments later.